সুষম তড়িৎ ক্ষেত্রে আধানের গতি বিষয়টা নিয়ে পড়ার আগে তোমাকে কতগুলো প্রাথমিক কথা বলি। যখন আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র আঁকবো, ক্ষেত্ররেখার মধ্যে দিয়ে যখন প্রকাশ করব একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে, তখন তোমাকে এই কথাটা মাথায় রাখা জরুরি যে ক্ষেত্ররেখা, এই যে তীর চিহ্নযুক্ত লাইনগুলো যেখান থেকে শুরুটা হচ্ছে সেই দিকে যেন ধনাত্মক আধানের উৎস আছে, আর ক্ষেত্ররেখাগুলো যেদিকে পৌঁছাতে চাইছে সেদিকে কোথাও যেন ঋণাত্মক আধানের উৎস আছে। এতে কি সুবিধে হবে না, অনেক সময় ক্ষেত্ররেখা কোনো আধানের উপর বল প্রয়োগ করছে, বলের অভিমুখ সম্পর্কে অনেক ছাত্রছাত্রীর মধ্যে বলের দিক সম্পর্কে সন্দেহ জন্মায়। তবু বলি, তুমি ভেবে নাও এই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ধনাত্মক আধান আছে। এখন তুমি ভেবে দেখো ধনাত্মক আধানটা যাবে কোন দিকে। তুমি যদি পড়ার শুরুতেই মনে মনে ভেবে নাও এই দিকটা ধনাত্মক আধানের উৎস আছে, তাহলে সেই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে তার গতির দিক হবে বা তার উপর প্রযুক্ত বলের দিক হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। যদি এখানে ঋণাত্মক আধান থাকে তাহলে কি হবে, এখানে ধনাত্মক আধানের উৎস সেই ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে। সেক্ষেত্রে বলের দিক হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে অভিমুখে ক্রিয়া করছে তার বিপরীতে। প্রাবল্যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু আধান প্লাস কিউ মানের একটি বিন্দু আধান গ্রস্ত বস্তুকণা, প্লাস কিউ মানের আধানগ্রস্ত একটি বস্তুকণা অবস্থান করছে। বস্তুকণাটির ভর এম। এখন তুমি ভেবে দেখো তড়িৎ ক্ষেত্রে যখন আধানটাকে রাখা হবে তখন আধানটা তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর একটা বল অনুভব করবে। সেই বলটি হলো F = QE। এখন এই বলটা কেমন ধরনের বল? না, এই বলটা হলো স্থির মানের বল। তুমি দেখো না, বল F Q × E, সে তো নির্ভর করবে কেবলমাত্র এই কিউ আর ই এর উপর। যদি আধানের মান স্থির থাকে আর প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার মান এবং দিক দুটোই যদি স্থির থাকে, তাহলে ক্রিয়াশীল বলটাও মানে এবং দিকে স্থির থাকবে। এখন বস্তু কণার উপর স্থির মানের বল প্রয়োগ করলে কি ঘটবে না, এই তড়িৎগ্রস্ত কণাটি যদি অবাধে চলনে সক্ষম হয় তাহলে এই বলের প্রভাবে সে একটা ত্বরণযুক্ত গতি লাভ করবে। কেমন ত্বরণ? সুষম ত্বরণযুক্ত গতি লাভ করবে। এখন তার ত্বরণের পরিমাণ কত না, A = F/m, তার মানে QE/m। যদি কেবলমাত্র মানের কথা বলি তাহলে এটা লিখবো QE/m। এখন এই ত্বরণ নিয়ে আধানটা ছুটতে থাকবে। এখন এখানে আমরা ধরে নিই এই আধানগ্রস্ত কণাটি তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর যে অবস্থানে আছে আর কি, ধরে নাও আধানটার অবস্থান এ। এখন ওই অবস্থান থেকে আমরা আধানটাকে পর্যবেক্ষণ করা শুরু করেছি। তো এ অবস্থানে আধানটির প্রাথমিক বেগ ছিল ইউ এবং সেটা প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর। তাহলে এই আধানটাকে যখন থেকে আমরা পর্যবেক্ষণ করছি, যে সময়ে পর্যবেক্ষণ করছি সেই সময় একেবারে শুরুতেই প্রাথমিক বেগ ছিল ইউ। তাহলে টি সময় পরে এই তড়িৎ ক্ষেত্রে আধানটা কতটা পথ অতিক্রম করবে না, অতিক্রান্ত পথ তার প্রাথমিক বেগ ধরে নিয়েছি ইউ। তাহলে এ থেকে টি সময় পরে সে যদি বি বিন্দুতে পৌঁছায় তাহলে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য যদি এস হয় তাহলে আমরা কি লিখতে পারি না, S = UT + ½ AT²। আমরা সরাসরি এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। আধানটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি স্থাপন করা হয় তাহলে তড়িৎ
দিকে বল অনুভব করবে। আচ্ছা, আধানটা ধনাত্মক না হয়ে যদি ঋণাত্মক হতো, তাহলে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের বিপরীতে সে বল অনুভব করত। তাহলে এই ক্রিয়াশীল বলটার অভিমুখ যেত পাল্টে। তাহলে এখানে আমরা পড়লাম যেটা, সুষম তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর যদি আধান গতিশীল হয় তাহলে তার ত্বরণটা কি হবে, অতিক্রান্ত পথ কি হবে, কিংবা তুমি বলতে পারো টি সময় পর তার বেগটাই বা কি হবে। তাহলে এই নিয়ম ফলো করে তুমি অনায়াসে টি সময় পরে তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর কোনো আধান গতিশীল হলে সে কতটা পথ অতিক্রম করবে, কি বেগ লাভ করবে। আবার এটাও মাথায় রেখো, মনে করে না এই আধানটা ঋণাত্মক আধান, এ বিন্দুতে থাকাকালীন তার গতিবেগটা ছিল তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর। তাহলে ঋণাত্মক আধান সে তো বল অনুভব করবে এবার তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে এই বলটা স্থির মানের বলই থাকবে। আধানটার প্রকৃতি চেঞ্জ হয়ে গেলেও যদি আধানের মানের কোনো পরিবর্তন না হয়, ক্রিয়াশীল বলটা এখন আধানের প্রাথমিক গতিবেগের বিপরীতে। তখন এই বলটা গতিতে মন্দন তৈরি করবে। সেক্ষেত্রে তোমায় গণনা করতে হলে এখানে মাইনাস চিহ্নগুলো বসাতে হবে। আমি আর সমীকরণের পরিবর্তন করছি না, আশা করি তুমি তোমার এখানকার জ্ঞানটা দিয়েই অঙ্কগুলো সমাধান করতে পারবে। একটা উৎস আছে যে কিনা কিউ মানের একটা ধনাত্মক আধানকে, প্লাস কিউ মানের একটি ধনাত্মক আধানগ্রস্ত কণাকে ইউ এক্স বেগ দিয়ে সোজা ছুঁড়ে দিচ্ছে। এখানে এ দুটো পাত, আমি ধাতব পাতের কথা বলছি না, মনে করে নাও এই দুটো পাতের মাঝখানে একটা এস বিন্দু থেকে প্লাস কিউ মানের আধানগ্রস্ত একটা কণা, যার ভর কিনা এম, তাকে ইউ এক্স বেগে ছুড়ে দেওয়া হচ্ছে। এখন কণাটা এখানে অন্য কোনো বিরুদ্ধ বল কণার উপর ক্রিয়াশীল নেই। বল যেহেতু ক্রিয়াশীল নেই, বিরুদ্ধ বল বা তাকে আধানে সাহায্যকারী বল, আধানের গতিতে সাহায্যকারী বল যখন ক্রিয়াশীল নেই, তখন আধানটা ইউএক্স এই সমবেগ নিয়ে সোজা দৌড়তে থাকবে। এ বি একটা ফটোগ্রাফিক প্লেট, তাহলে ফটোগ্রাফিক প্লেটের ও বিন্দুতে গিয়ে সেটা আঘাত করবে। এখন এই যে পথটা আধানটা অতিক্রম করবে, সেই পথটার দৈর্ঘ্য এল। তাহলে এস থেকে আধানটাকে ইউএক্স বেগে ছুঁড়ে দেওয়ার পর বা ছেড়ে দেওয়ার পর কতক্ষণ পর সে ও বিন্দুতে পৌঁছাবে গিয়ে, না সেই সময়কালটা হচ্ছে টি ইজ ইকাল টু এল বাই ইউএক্স। তাহলে এই সময়কাল পরে, এস থেকে নির্গত হবার টি সময় পরে সে ফটোগ্রাফিক প্লেটে ও বিন্দুতে গিয়ে আঘাত করবে। এবার ভাবো, যদি আধানটাকে যে মুহূর্তে ছাড়া হচ্ছে ঠিক সেই সময় এই পাতগুলোর মাঝখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলো, যেখানে তড়িৎ ক্ষেত্রগুলোর অভিমুখ আমি যেমন দেখিয়েছি সেই বরাবর। এবার কি হবে, না আধানটার প্রাথমিক গতিবেগের অভিমুখ এস ও রেখা বরাবর, আধানটা ধনাত্মক, তাহলে আধানটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি এই অংশে ই হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাত দুটোর মাঝখানে সুষম একটা তড়িৎ ক্ষেত্র প্রতিষ্ঠিত হয়েছে। মাথায় রেখো, ছবি আঁকার জন্য, তোমাকে বোঝানোর জন্য পাতগুলোর ব্যবধান এত বড় রেখেছি। নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো পাতগুলোর ব্যবধান খুব কম হলে আহিত পাতগুলোর মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় সেটা সুষম। এইবার এই আধান তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর
তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর এবং আধানটির গতির সাথে সমকোণে একটা বল অনুভব করবে। বলটা আমি ধরেই নিয়েছি আধানটার প্রাথমিক গতিবেগের অভিমুখ এক্স অক্ষের দিক বরাবর এবং বলটা তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি ধরে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে এফ ওয়াই ইজিক্যাল টু কিউই। এখন এই বলটা আধানের এই গতিটাকে প্রভাবিত করতে পারবে না, কারণ এরা পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল। কাজে এই বলটার কোনো উপাংশ এক্স অক্ষ বরাবর গতিকে প্রভাবিত করতে পারবে না, ফলে এদিক বরাবর আধান সমবেগে এগোবে। কিন্তু ভাবো তো এই বলটার জন্য কি হবে? এই বলটার জন্য ওয়াই অক্ষ বরাবর ওই বস্তু কণাটি, তড়িৎগ্রস্ত বস্তু কণাটি একটা গতি লাভ করবে, ত্বরণ যুক্ত গতি। অনেক সময় মাথায় রেখো, কোন উঁচু বাড়ির ছাদ থেকে, প্রাসের গতির কথা ভাবো, কোন উঁচু বাড়ির ছাদ থেকে যদি একটা পাথরকে ভূপৃষ্ঠের সমান্তরালে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে পাথরটার গতিপথ কিরকম হয়? যেখানে mg আর ux এই দুয়ের প্রভাবে আমরা উঁচু বাড়ির ছাদ থেকে ভূ সমান্তরালে ছুঁড়ে দেওয়া পাথরকে এই বক্রপথে পড়তে দেখি, যেটা ক্লাস 11-এ পড়েছো। ঠিক সেরকম গতি তুমি লক্ষ্য করতে পারবে এই আধানটার ক্ষেত্রে। এখন আধানটা কি হবে? আধানটা এস বিন্দু থেকে ছাড়ার পর সে আর সোজা যাবে না, পরিবর্তে সে এই পথ অনুসরণ করে গিয়ে এখানকার কোনো একটা বিন্দু, ধরে নাও পি, যে কিনা ও থেকে ওয়াই দূরত্বে অবস্থান করছে, সেখানে গিয়ে ফটোগ্রাফিক প্লেটকে আঘাত করবে। তোমার মাথায় যদি প্রশ্ন আসে পিটা এদিকে কেন হলো, ওপরের দিকে নয় কেন? আবার বলছি, আধান ধনাত্মক, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দেখো, ক্রিয়াশীল বলের দিক দেখো, তাহলে তোমার ধারণাটা সম্পূর্ণ হবে। এখন ঠিক যখন তড়িৎগ্রস্ত কণাটিকে নিক্ষেপ করা হচ্ছে, সেই মুহূর্তে ওয়াই অক্ষের দিক বরাবর বেগটা কত? 0। এইবার ভাবো ওয়াই অক্ষের দিক বরাবর ত্বরণ কত? না, ওয়াই অক্ষের দিক বরাবর ত্বরণ হবে ক্রিয়াশীল বল বাই আধানের ভর, তার মানে কিউই বাই এম। এখন এই ত্বরণ নিয়ে সে গতিশীল থাকবে ওয়াই অক্ষের দিকে, আবার ইউএক্স সেও উপস্থিত। এখন নিচের দিকে ত্বরণযুক্ত গতি আর সামনের দিকে সমবেগ গতি, এই দুয়ে মিলে আধানটাকে এদিকে নিয়ে যাবে। এখন নিচের দিকেও কতক্ষণ ধরে নামতে থাকবে? না, যতক্ষণ ধরে এই পথটা অনুসরণ করবে, এই পয়েল দূরত্বটা যেতেও যে সময় নেবে, সেই সময় ধরেই ও নিচের দিকে নামতে থাকবে। এখন এস থেকে ও বিন্দুতে ও যেত কত সময়? এল বাই ইউএক্স। তাহলে ও নিচের দিকে এই যে ওয়াই দূরত্বটা যাবে, ওই অতটা সময় ধরেই। তার মানে ওয়াই ইজিক্যাল টু ইউআই টি প্লাস হাফ ইউআই টি স্কোয়ার। এখন তো ইউআই তো 0 দেখছো, তাহলে তোমার আসবেটা কি? হাফ কিউই বাই এম, টি এর জায়গায় আমরা লিখতে পারি এল বাই ইউএক্স তার হোল স্কোয়ার। এখন মাথায় রেখো, এস বিন্দু থেকে যদি একটা প্রোটনকে নিক্ষেপ করা হয়, তাহলে সে যতটা পথ যাবে, যদি একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত আলফা কণাকে এখান থেকে নিক্ষেপ করা হয়, সে কিন্তু একই পথ যাবে না, সে যাবে তার থেকে ভিন্ন পথ। কারণটা কি? না, একটা প্রোটনের ক্ষেত্রে কিউ আর এম এর অনুপাতটা যা, একটা আলফা কণার ক্ষেত্রে কিউ বাই এম এর অনুপাতটা আলাদা। সুতরাং এই অনুপাতটার উপর নির্ভর করে। আবার ভাবো যদি ইলেকট্রনকে ছোড়া হতো, ইলেকট্রনকে ছুড়লে সে কিন্তু উল্টো দিকে যেত। আবার মাথায় রেখো, একটা প্রোটন যে দূরত্বে যাবে, প্রোটন আর একটা ইলেকট্রনের সাথে যদি তুলনা করি, দুজনেরই আধানের পরিমাণ এক, কিন্তু প্রোটনের তুলনায় ইলেকট্রন হালকা। তাহলে এমটা যদি কম হয়, তার মানে ওয়াইটা বেশি হবে। তার মানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা প্রোটনকে যদি নিক্ষেপ করা হয়, সে যে দূরত্ব বিক্ষিপ্ত হয়ে যাবে ইলেকট্রন হলে তার থেকে বেশি।
এর একটা খুব সুন্দর প্রয়োগ আছে তেজস্ক্রিয়তায়। এসো সেই ছোট্ট ছবিটা একবার দেখে নিই। একটা সিসার ব্লক আছে, সেখানে তেজস্ক্রিয় পদার্থের কিছুটা নমুনা নেওয়া হয়েছে। সেই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা এবং গামা এই তিনটে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। তোমরা পরবর্তীকালে হয়তো তেজস্ক্রিয়তা পড়বার সময় পড়বেও। আলফা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, গামার কোনো তড়িৎ নেই, আর বিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। এখন যদি আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র এই নির্গত রশ্মির গতিপথে প্রয়োগ করি, তাহলে দেখা যাবে গামা সে কোনো প্রকার গতিপথ পরিবর্তন না করে সোজা গিয়ে ফটোগ্রাফিক প্লেটের একেবারে মধ্যবিন্দুতে গিয়ে আঘাত করছে। অপরদিকে আলফা কণা যে কিনা ধনাত্মক তড়িৎগ্রস্ত, সে তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর বিচ্যুত হয়ে মধ্যবিন্দু থেকে সামান্য দূরে গিয়ে ফটোগ্রাফিক প্লেটকে আঘাত করছে। অন্যদিকে এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত বিটা কণা যে কিনা ইলেকট্রনের স্রোত, সে কিন্তু হালকা কণা হয়, সে কিন্তু অধিক পরিমাণে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে মধ্যবিন্দু থেকে বেশ খানিকটা দূরে গিয়ে ফটোগ্রাফিক প্লেটকে আঘাত করছে। তার মানে এই সমীকরণটা থেকে তুমি এগুলো কতটা পথ দূরে গিয়ে আঘাত করবে সেটা নির্ণয় করতে পারবে। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি, টপিক হিসাবে এটা এইচএস এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্টিকুলার টপিকটা থেকে এসএ কিউ বলো, এমসিকিউ বলো কিংবা বড় প্রশ্ন প্রায় প্রত্যেকবারে এসেছে। তোমাদেরকে বলবো এটা খুব যত্ন সহকারে তৈরি করবে, বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে। দেখো, ধরা যাক ই প্রাবল্যে সুষম তড়িৎ ক্ষেত্রে পি দ্বিমেরু ভ্রামক যুক্ত একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে বিচ্যুত অবস্থায় রাখা আছে। তড়িৎ দ্বিমেরুটির আধানগুলির পরিমাণ যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ। আধান দুটি পরস্পর থেকে 2d ব্যবধানে আছে। তুমি তো জানোই তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার অভিমুখ মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে তড়িৎ দ্বিমেরু এই ভেক্টর কোয়ান্টিটির অভিমুখটা আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পরস্পরের সাথে থিটা কোণে আনত। এমতো অবস্থায় ধনাত্মক আধানটার উপর ক্রিয়াশীল বল কিউই প্লাস কিউই আর ঋণাত্মক আধানটার উপর ক্রিয়াশীল বল মাইনাস কিউই। এখন দেখতেই পাচ্ছ বল দুটো পরস্পরের বিপরীত। তার মানে গোটা সংস্থাটার কথা যদি বিচার করি, গোটা সংস্থাটার ক্ষেত্রে ক্রিয়াশীল মোট বল 0। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল 0। আমি এখানে বর্ণনা করবার সময় যে যে পয়েন্টগুলো বলে যাচ্ছি এগুলো একটু নোট রেখো, কারণ এসএ কিউ এমসিকিউ এগুলোর উপর নির্ভর করে দেয়। খেয়াল করো। তাহলে এখন আমরা কি পড়তে যাব বা কি বলবো, গোটা বিষয়টা খেয়াল করো। প্রথম যে প্রশ্নটা এখান থেকে করবে সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা গণনা করো। এইচএসে এটা 2 নাম্বার দেয়, আর টাইম হিসাবে তুমি প্র্যাকটিস করবে 5 মিনিট এই সময় নিয়ে, বা তার কম সময়ের মধ্যে আমি যে বিষয়টা বলতে যাব এখন সেটা লিখে ফেলবার চেষ্টা করবে, মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবে। প্রশ্নটার উত্তরটা শোনো। ধরা যাক ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে পি দ্বিমেরু ভ্রামক যুক্ত একটি তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে বিচ্যুত অবস্থায় রাখা আছে। দ্বিমেরুটি আধানগুলি যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস কিউ।
আধান দুটির পারস্পরিক দূরত্ব 2d, তড়িৎ দ্বিমেরু ভ্রামক P is equal to Q into 2d। দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল বল -QE ও +QE, এই সমান সমান্তরাল বিপরীতমুখী বলদ্বয় দ্বিমেরুটিতে একটি দ্বন্দ্ব তৈরি করে। দ্বন্দ্বের ভ্রামক অর্থাৎ টর্ক সমান সমান বল দুটির একটির মান গুণিতক বল দুটির ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ QE ইন্টু AC। এই যে অংশটা, এখান থেকে আমরা এসির মান পাচ্ছি, এসির মান বসিয়ে দিয়ে পাচ্ছি QE ইন্টু 2D সাইন থিটা। তারপরে দেখো Q ইন্টু 2D E সাইন থিটা, Q ইন্টু 2D মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামকটার মান, সেটা বসিয়ে দিয়েছি। এই পর্যন্ত লিখতে হবে যেটুকু বললাম। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটাও দেখতে পারো। মাথায় রাখবে ম্যাক্সিমাম 2 নাম্বার, সময় 4.5 মিনিট, তুমি 5 মিনিট ধরে প্র্যাকটিস করবে। অর্থাৎ এই পড়াটা না বাতে হলে পরীক্ষার খাতায় 4.5 মিনিটের বেশি দেওয়া যাবে না ছবিটা সমেত। এবার একটা 1 নম্বরের প্রশ্ন পড়ে, তড়িৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্কের ভেক্টর রূপটি দাও। যদি তোমায় প্রশ্নে চায় তবেই দেবে। ক্রিয়াশীল টর্কের রাশিমালা গণনা করছো, টর্কের ভেক্টর রূপ তুমি শিখে গেলে, টাউ ইজ ইকুয়াল টু P ক্রস E। না প্রশ্নে বলা থাকলে লিখবে না। এটা হলো টর্কের ভেক্টর রূপ। তড়িৎ ক্ষেত্র দ্বিমেরুটাকে যে টর্ক প্রয়োগ করছে সেই টর্কের দিকটা এরূপ। তড়িৎ ক্ষেত্র চায় কি? এই সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে দ্বিমেরুটাকে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত করতে, অর্থাৎ এই টর্কের ক্রিয়ায় যেন তড়িৎ দ্বিমেরুটা এইভাবে অবস্থান করে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক P, এই ভেক্টর আর ক্ষেত্র প্রাবল্য E যেন একই রেখা বরাবর একই দিকে থাকে, অর্থাৎ এদের মধ্যে কোণটা যেন 0 ডিগ্রি হয়। প্রযুক্ত টর্কের ক্রিয়াটা তাই, সর্বদা ওটা চায়। এখন আমরা এই থিটাটার মান পরিবর্তিত হলে টর্কের মান কি হতে পারে সেটা দেখব। দেখা যাক সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা তড়িৎ দ্বিমেরুটির অক্ষ যদি প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বরাবর থাকে, অর্থাৎ দ্বিমেরু সাথে কোণটা এই থিটাটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে? দেখো 0 ডিগ্রি হলে টর্কের মান 0। তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বরাবর তড়িৎ দ্বিমেরু ভেক্টরটি স্থাপিত। এখন আধানগুলোর উপর বল দেখো, ধনাত্মক আধানের উপর বল QE, সেটা তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর, আর -QE তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তার মানে সমান আর বিপরীত মানের এই বল দুটি একই রেখায় ক্রিয়া করছে, তার মানে এদের লব্ধিটা 0। এখন এই অবস্থায় তড়িৎ দ্বিমেরুটি সুস্থিরভাবে অবস্থান করবে, অর্থাৎ তার উপর ক্রিয়াশীল লব্ধ বল 0, টর্ক 0। সুতরাং রৈখিক সাম্য আর ঘূর্ণন সাম্য দুটোই প্রতিষ্ঠিত। এখন দ্বিমেরুটাকে যদি সামান্য বিচ্যুত করে দিই, যদি তাকে থিটা 0 ডিগ্রির পরিবর্তে একটু সামান্য পরিমাণে বিচ্যুত করে দিই, ঠিক এর মতো, তাহলে তড়িৎ ক্ষেত্র দ্বিমেরুটাকে যে টর্ক প্রয়োগ করবে সেই টর্কটা প্রয়োগ করে তাকে আবার এই তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর অবস্থান করাতে চাইবে। আবার দেখো তড়িৎ দ্বিমেরুটার এই ধনাত্মক আধানটাকে যদি একটু নিচে নামিয়ে দিই, সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র দ্বিমেরুটার উপর যে বল প্রয়োগ করবে তার জন্য উদ্ভূত টর্ক দ্বিমেরুটাকে আবার তার সাম্য অবস্থান বা প্রাথমিক অবস্থানে নিয়ে আসবে। তার মানে দ্বিমেরুটা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এই কন্ডিশনে, এই শর্তে যে সাম্যে থাকবে সেটা হলো সুস্থির সাম্য। সুস্থির সাম্য কাকে বলে?
না কোনো দ্বিমেরুটাকে সামান্য বিচ্যুত করে দিলেও যদি সে পুনরায় তার আগের অবস্থানে ফিরে আসে, এই কারণেই তো সাম্যটাকে আমরা সুস্থির সাম্য বলছি। আরো একটা কথা, দ্বিমেরুটাকে যদি সামান্য বিচ্যুত করে দিই, তার মানে এটা যেন ভেবো না দ্বিমেরুটা আস্তে আস্তে তার প্রাথমিক অবস্থানে আসবে, তা কিন্তু করবে না। সে এই টর্কের জন্য ঘুরে তার মধ্য অবস্থানে আসবে, কিন্তু আবার মধ্য অবস্থানটাকে পার হয়ে ওদিকে যাবে, আবার উল্টো দিক থেকে টর্ক ক্রিয়া করবে, আবার এদিকে আসবে। অর্থাৎ এইভাবে সে সরল দোলগতি সম্পন্ন করতে করতে আস্তে আস্তে একটা সময় স্থির হয়ে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হয়ে যাবে। এখন সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটাকে যদি 180 ডিগ্রি কোণে রাখা হয়, কারণ থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি হলেও টর্কটা জিরো। এখন লক্ষ্য করো, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটাকে রাখা হয়েছে এমন ভাবে যখন কিনা তার অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পরস্পরের বিপরীতে, তার মানে কোণটা 180 ডিগ্রি। এখন তড়িৎ দ্বিমেরুর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল দুটো দেখো অভিমুখ পরস্পরের বিপরীতে, মোট বল 0 এবং একরেখীয়, কিন্তু পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়াশীল। এখন এই বলটার লব্ধি 0, টর্ক 0, সুতরাং তড়িৎ দ্বিমেরুটি রৈখিক এবং ঘূর্ণন উভয় প্রকার সাম্যেই অবস্থান করছে, কিন্তু সাম্যটা সুস্থিত কিনা। যদি সামান্য বিচ্যুত হয়, বিচ্যুত অবস্থা থেকে পুনরায় তার স্বাভাবিক অবস্থানে ফেরত আসতে পারে কিনা। দেখো, বিচ্যুত করে যদি রেখে দেওয়া হয়, তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখগুলো এমন ভাবে থাকে যে তার জন্য ক্রিয়াশীল টর্ক দ্বিমেরুটাকে আর আগের অবস্থানে ফিরে আসতে দেয় না, তাকে ঘুরিয়ে দেবে, বিচ্যুতিটা আরো বাড়িয়ে দেবে, অর্থাৎ আমরা যে কৌণিক বিচ্যুতিটা ঘটিয়েছি তার থেকে আরো বাড়িয়ে দেবে। এই জন্যে থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি এই কোণে কোনো একটা দ্বিমেরু যখন অবস্থান করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থাকে, ওই অবস্থানটা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে অস্থির সাম্য। এই দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্ব ভাবে স্থাপন করি, তার মানে থিটা ইজিক্যাল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে টর্কের মানটা তুমি খেয়াল করো, টাউ ইজিক্যাল টু হবে পিই, তার মানে সেই সময় ক্রিয়াশীল টর্কের মানটা সর্বাধিক হবে। তাহলে এইখান থেকে আমরা একটা বিষয় ধারণা করতে পারছি, একটা তড়িৎ দ্বিমেরুকে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে লম্বভাবে স্থাপন করতে হলে সর্বাধিক টর্ক তোমায় প্রয়োগ করতে হবে, বা ঘুরিয়ে বললে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রে অভিমুখের সাথে একটা তড়িৎ দ্বিমেরুকে লম্বভাবে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুটির ওপর তড়িৎ ক্ষেত্র সর্বাধিক মানের টর্ক প্রয়োগ করে। এটা থেকে আমরা দ্বিমেরুর সংজ্ঞা পেতে পারি। কিভাবে? দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা, কিন্তু তার আগে মাথায় রাখতে হবে ই। এসআইএতে ই এর একক কি না? এসআইএতে ই এর একক নিউটন প্রতি কুলম্ব। দ্বিমেরু ভ্রামক পি, তার একক কি? কুলম্ব মিটার। টর্ক, তার একক কি? টর্কের একক নিউটন মিটার। তাহলে বুঝতে পারছো তিনটে রাশি আলাদা আলাদা, কিন্তু এখান থেকে আমি বললাম পি এর সংজ্ঞাটা দিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করো। তার মানে পি ইজিক্যাল টু, আমি যে সংজ্ঞাটা দিতে চলেছি দেখো, একক প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে, একক প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রটির সাথে লম্বভাবে বা তড়িৎ ক্ষেত্রের সমকোণে স্থাপন করতে হলে যে পরিমাণ টর্কের প্রয়োজন হয়, যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় সেটি
সংখ্যাগতভাবে তড়িৎ দ্বিমেরুটির মানের সমান তড়িৎ দ্বিমেরুর মানের সমান। মাথায় রেখো, অনেকে ভুল করে বলে ফেলে যে একক প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রটির সমকোণে স্থাপন করতে যে পরিমাণ টর্কের প্রয়োজন হয় সেটাই তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বলবে না দুজনের একক কি এক নাকি? তাহলে মাথায় রেখো, বলবার সময় একটু সতর্ক থেকো। আরো একবার বলে দিই, একক প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটির অভিমুখের সাথে সমকোণে কোন তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করতে হলে যে টর্কের প্রয়োজন হয় সেটি সংখ্যাগতভাবে তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামকের মানের সমান।